নাসির উদ্দিন পাটোয়ারি রাশেদ খানের গোপন তথ্য ফাঁস করার পর এবার বিএনপি থেকে বহিষ্কার হলেন রাশেদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকে হুমকি দিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এমনকি সব ফাঁস করে দেওয়ার কথাও বলেন তিনি। প্রশ্ন হচ্ছে, কি ফাঁস করে দেওয়ার হুমকি দিলেন পাটোয়ারি? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে জামাত এনসিপিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করায় এই মুহূর্তে গণ অধিকার পরিষদের রাশেদ খানকে প্রকাশ্যে গণধোলাই দিচ্ছে জনগণ মিলে। শহীদদের রক্তের সাথে যারা প্রতারণা করবে, আমরা দীপ্তবন্ধে ঘোষণা করছি তারা পুরো সাথে মিশে যাবে। ওই সরকার, বিএনপি সরকার আশা করে ক্যাম্পাসগুলোতে তারা সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, ক্যাম্পাসে আবার গণরম গ্যাসরুম কালচার ফিরিয়ে নিয়ে আসতে চায়। আবার যে আমাদের জুলাই সনদের যে অধ্যাদেশগুলো ছিল, মৌলিক অধ্যাদেশ বাতিল করার মাধ্যমে আবার সেই হাসিনার যে রাষ্ট্র কাঠামো, সেই ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোতে তারা ফিরে যেতে চায়। কিন্তু হাসনাত এবং সার্জিস গণভোট তাদের পক্ষে শক্তি ছিল না, তারা কোটা সংস্কার আন্দোলন চেয়েছিল। আমার সাথে যদি কেউ ওপেন ডিবেট করতে চায়, আমি চ্যালেঞ্জ করে দিলাম, হাসনাত এবং সার্জিস গণভোট তাদের পক্ষে শক্তি ছিল না। জুলাই যোদ্ধাদের উপরে কোন হাত উঠে সেই কালো হাত ভেঙে দিতে হবে। তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খানকে হামলার অভিযোগ উঠেছে। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। সরকার পতনের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা। এর মাঝেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খানের একটি মন্তব্য যেন পরিস্থিতি আরো উত্তপ্ত করেছে। 31 জুলাই ঝিনাইদহে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনসিপিকে সরাসরি খোঁচা দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। রাশেদ খানকে অ্যাসাইনমেন্ট দিয়েছে, আচ্ছা মতো উল্টাপাল্টা বলবা, যদি এটাতে 100 মার্ক পাও তাহলে আমি তোমাকে আমার জুতা টানার দায়িত্ব দেব। 100 মার্ক অর্জন করেছে, এখন প্রত্যেকদিন তার কাজ হলো প্রধানমন্ত্রী বাসা থেকে বের হওয়ার সময় তার জুতা ঠিক করে দেওয়া, আবার বাসায় ঢোকার সময় হলো তার জুতা ঠিক করে দেওয়া। অতীত স্বৈরাচার শেখ হাসিনাকে মমতাময়ী মা বলে স্তুতি পাওয়া রাশেদ খান এখন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী। আসসালামু আলাইকুম দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো। ভিডিওর শুরুতেই অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা অলরেডি দেখে ফেলেছেন, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। সবাইকে বলবো আজকের এই ভিডিওটি আপনাদেরকে ধৈর্য সহকারে দেখতে হবে এবং প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলেই আজকের এই ভিডিওর সারমর্ম জানতে পারবেন বা বুঝতে পারবেন। তো চলুন তাহলে কথা না বাড়াই, একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনাগুলো শুনে আসি। রাজনীতিতে কখন কি ঘটে তা সত্যি অনুমান করা কঠিন। একদিকে সমঝোতার প্রস্তাব, আর ঠিক কয়েক ঘন্টা পরেই সোজা হুমকি, সব ফাঁস করে দেব। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খানের ফোনালাপ ও ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এখন উত্তাল রাজনৈতিক অঙ্গন। ঠিক কি কথা হয়েছিল তাদের মধ্যে, কেনই বা হঠাৎ এই চরম হুঁশিয়ারি? চলুন পুরো ঘটনাটি খোলাসা করে দেখা যাক আজকের এই ভিডিওতে। গল্পের শুরু গত বৃহস্পতিবার বিকালের দিকে। রাশেদ খানের ফেসবুক স্ট্যাটাস অনুযায়ী সেদিন বিকেলে তাকে হঠাৎ ফোন করেন নাসির উদ্দিন পাটোয়ারি। ফোনালাপে নাসির উদ্দিন নাকি অনুরোধ করেন রাশেদ যেন তার বিরুদ্ধে আর কোনো কথা না বলেন, তিনিও পাল্টা কিছু বলবেন না। জবাবে রাশেদ খান শর্ত দেন, প্রধানমন্ত্রী তার পরিবার এবং মন্ত্রীদের নিয়ে কটূক্তি বন্ধ করলেই কেবল তিনি বিষয়টি বিবেচনা করবেন। নাসির উদ্দিন তখন নাকি আশ্বস্ত করেছিলেন যে তিনি আর এসব করবেন না এবং মিডিয়াকেও তা জানিয়ে দিয়েছেন। কিন্তু নাটক জমল রাতের বেলা। প্রথম ফোনের রেশ কাটতে না কাটতেই রাতে রাশেদ খানকে আবারও ফোন করেন নাসির উদ্দিন পাটোয়ারি। আর এবার সুর পুরোপুরি পাল্টে যায়। রাশেদ খানের দাবি অনুযায়ী নাসির উদ্দিন তাকে হুমকি দিয়ে বলেন, আপনি তো আমার বিরুদ্ধে বলেছেন, কিন্তু আমি সব বলে দেব। আপনারা আমাদের কাছে এসে 5 লাখ করে টাকা নিয়ে যেতেন, আমার কাছে সবকিছুর প্রমাণ আছে, ফ্ল্যাট কিনেছেন, ডকুমেন্ট সব আমার কাছে আছে। এসব থেকে বাঁচতেই তো আপনি বিএনপিতে গিয়েছেন। এমন বিস্ফোরক অভিযোগে অবশ্য দমে যাননি প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী। রাশেদ খান তাকে সাফ জানিয়ে দেন তার কোনো ফ্ল্যাট নেই এবং তিনি কখনো নাহিদ বা আসিফের কাছ থেকে 1 টাকাও নেননি। উল্টো নাসির উদ্দিনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে রাশেদ বলেন, তোমার কাছে আমার সম্পর্কে যা যা তথ্য আছে সব ফাঁস করে দাও। রাশেদ খান ভেবেছিলেন ওই তরুণ হয়তো নিজের ভুল বুঝতে পেরেছেন এবং তাকে একটা সুযোগ দেওয়া উচিত। কিন্তু পরদিনই দেখতে পান নাসির উদ্দিন তার কথা ভুলে গিয়ে আবারও আগের মতো নানা মন্তব্য করা শুরু করেছেন। এর আগে গত বৃহস্পতিবার সাংবাদিকদের নাসির উদ্দিন পাটোয়ারি বলেছিলেন তিনি আর কোনো কথা বলবেন না এবং চুপ থাকবেন। তিনি বলেছিলেন, পুরো বাংলাদেশে দেখব ওনারা কতটুকু বাড়তে পারে, কতটুকু যেতে পারে, আমরা সেই মাত্রাটা দেখব।
তবে সাম্প্রতিক এই ফোন আলাপের অভিযোগ নিয়ে এখন পর্যন্ত নাসিরউদ্দিন পাটোয়ারির পক্ষ থেকে কোনো তাৎক্ষণিক বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ফলে এর পেছনে আসল সত্য কি এবং কি ধরনের তথ্য প্রকাশের ইঙ্গিত দেওয়া হচ্ছে তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহলের শেষ নেই। এই ফোন আলাপ ফাঁস হওয়ার পর রাজনৈতিক ময়দান আরো উত্তপ্ত হয়ে উঠেছে। ঘটনার রেশ কাটতে না কাটতেই রাশেদ খান এক প্রতিক্রিয়ায় নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে আরো তির্যক মন্তব্য করেন। তিনি পরামর্শ দিয়ে বলেন, নাসিরউদ্দিনের মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানো উচিত এবং তাকে কোনো ভালো মনোরোগ বিশেষজ্ঞের কাছে দেখানো দরকার। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও এই পুরো ঘটনা ও রাশেদ খানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানানো হয়েছে, যা এই দ্বন্দ্বকে আরো বাড়িয়ে দিয়েছে। বিশ্লেষকদের মতে ক্ষমতার পালা বদলের পর তরুণ রাজনৈতিক মুখগুলোর এমন প্রকাশ্য দ্বন্দ্ব ও কাদা ছোড়াছুড়ি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন অস্বস্তির জন্ম দিচ্ছে। একদিকে আর্থিক লেনদেন ও ফ্ল্যাট কেনার মতো গুরুতর অভিযোগ, অন্যদিকে মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন। সব মিলিয়ে এই বিবাদ কেবল ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং এটি জাতীয় রাজনীতির একটি হট টপিক হয়ে দাঁড়িয়েছে। এখন দেখার বিষয়, আইনি বা রাজনৈতিকভাবে এই পাল্টাপাল্টি হুমকির শেষ কোথায় গিয়ে ঠেকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির জেগে উঠেছে। ছাত্রদলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কঠিন বার্তা দিয়েছে। ছাত্রদলের পরিণতি হবে ছাত্রলীগের মতো, এবং ছাত্রদলের মধ্যে ছাত্রলীগের ছায়া দেখা যায়। ছাত্রদল এখন ছাত্রলীগের ফটোকপি, যার ফলে ছাত্রদলে পরিণতি হবে ছাত্রলীগের মতোই। শিবির বলেছে প্রয়োজনে ছাত্রদলকে ক্যাম্পাসে থাকতে দেওয়া হবে না, ক্যাম্পাস থেকে তাড়িয়ে দিবে। হ্যাঁ, কি করলে? একদম পুরোপুরি ছাত্রলীগের মতো হয়ে গেলে। এখন পর্যন্ত ছাত্রলীগের অনেক কিছুই ধারণ করছে। হল দখল করতে পারে নাই, গেস্ট রুম, তারপরে গেস্ট রুম নির্যাতন, এগুলো চালু করতে পারেনি, কিন্তু এগুলো চালু করতে চায়। এজন্যই শিবিরের পায়ে পড়ে ঝামেলা করতে চায়। দর্শক, শহীদুল্লাহ হলের ঘটনাকে কেন্দ্র করে শিবিরের উপর ছাত্রদল সন্ত্রাসীদের যে হামলা, এই হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির বিক্ষোভ মিছিল করেছে, প্রতিবাদ মিছিল করেছে। এই প্রতিবাদ মিছিল তাৎপর্যপূর্ণ। আমার কাছে সবথেকে যে দৃশ্যটা ভালো লেগেছে, আমরা যখন 2010 থেকে 2015 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন দেখতাম এই অপরাজেয় বাংলায় রাজু ভাস্কর্যে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, ছাত্র নেতারা সাধারণত টি-শার্ট পরে মাইক হাতে নিয়ে বক্তৃতা দেন, কারো কারো সানগ্লাস পরা থাকে, এবং বক্তৃতার মধ্যে একটু পর স্লোগানে প্রকম্পিত হয়, এবং পুরো জাতি দৃষ্টি থাকে সেদিকে। রাজনীতিতে এটা একটা ভাব। ছাত্রলীগ কি করতো না, এটা তো আছেই যে সন্ত্রাসী সংগঠন, বাট রাজু ভাস্কর্য, অপরাজেয় বাংলা, এই জায়গায় দাঁড়িয়ে বক্তৃতা দিতে পারা, এটা আগামী দিনের বাংলাদেশের যারা রাষ্ট্র ক্ষমতায় যাবে, এটা তাদের বৈশিষ্ট্য। ছাত্রদলের ক্ষেত্রে আমরা দেখেছি এই রাজু ভাস্কর্যে, এছাড়া হাসনাত আব্দুল্লাহ, এদের ক্ষেত্রে দেখেছি এই রাজু ভাস্কর্যে বক্তৃতা দিতে। আমরা বলতাম যে শিবির কবে পারবে, শিবির কবে রাজু ভাস্কর্যে বা অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিবে, এবং পুরো সমাবেশ স্লোগানে প্রকম্পিত হবে। সেই প্রত্যাশিত দৃশ্য, চমৎকার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আরো দেখেছি। কিন্তু এবার একটা চমৎকার, ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কয়েক ঘন্টা বললে ভুল হবে, ঘন্টার নোটিসে বিশাল বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদলের বিরুদ্ধে। ছাত্রদল একই সাথে উচ্চারিত হয়ে যায়, আমাদেরও স্লিপ অফ টাং হয়, কারণ একই কথা, তাদের চরিত্র প্রায় একই রকমের। এবং শিবির তাদেরকে এক কাতারের, এক প্রজাতির হিসেবে আখ্যায়িত করেছে। শিবির অপরাজেয় বাংলার সামনে দাঁড়িয়ে, অপরাজেয় বাংলা না, রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছে। আসিফ আব্দুল্লাহর বক্তব্য, ডাকসু নেতা এবং শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, এছাড়া কাজী আশিক, মহিউদ্দিন, এদের বক্তৃতা অসাধারণ। এবং কিছু স্লোগান মাস্টার আছে শিবিরে। এটা হিট সংগঠন, পাওয়ার পলিটিক্সের সংগঠনের একটা বৈশিষ্ট্য বহন করে। দর্শক, শিবির এর মাধ্যমে ছাত্রদলের যে অপরাজনীতি, এটাকে খেয়ে দিয়েছে। কারণ ছাত্রদল যে প্রচারণা প্রোপাগান্ডা চালিয়েছে, শিবির সমকামিতার পাহারা ইত্যাদি, শহীদুল্লাহ হলে শিবিরের উপর হামলা করে এবং লজ্জায় অসহায় প্রবোস্ট পদত্যাগ করেছে ছাত্রদলের সন্ত্রাসের কারণে। এই দৃশ্য এবং এই ঘটনার পরের যে কার্যক্রম, এগুলো দর্শক শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের যে অপপ্রচার প্রোপাগান্ডা, সেগুলোকে খেয়ে দিয়েছে, সেগুলোকে নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। তো দর্শক, শিবির নেতৃবৃন্দ অপরাজেয় রাজু ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ক্লিয়ার বার্তা দিয়েছে। এই বার্তাটা তাৎপর্যপূর্ণ যে শাহবাগ থানার মধ্যে ঢুকে ডাকসু নেতৃবৃন্দের উপর ছাত্রদল হামলা করলো, তার কোনো বিচার হলো না, কোনো তদন্ত প্রতিবেদন আসলো না, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তদন্ত প্রতিবেদন আসলো, কিন্তু ডাকসু তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে, একদম ভিডিও ফুটেজ সহ সবকিছু জমা দিয়েছে, কিন্তু কোনো বিচার নেই। আপনি কোন অসভ্য দেশে বাস করছেন, আপনি আক্রান্ত হবেন, মার খাবেন, একদম প্রমাণ সহ আপনি দিবেন, কিছুই হবে না, কারণ ক্ষমতাসীন সংগঠন হামলা করেছে, এটা আবার কি হবে? কতটা জঘন্য। এখন দেখেন, এটা যদি সেই হামলার বিচার হতো, তাহলে আজকে এই ঘটনা ঘটতো না। কারণ ওরা জানে, ওদেরকে লাইসেন্স দেওয়া হয়েছে, ওই হামলার শাহবাগ থানার মধ্যে হামলার বিচারহীনতার মাধ্যমে লাইসেন্স দেওয়া হয়েছে, তোমরা হামলা করলে কিছুই হবে না। এই জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের যোগ সাজস আছে। শিবির এটা স্মরণ করিয়ে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের দায় আছে এখানে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি শিবির এখানে থ্রেট দিয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি
ছাত্রদলের এই সন্ত্রাসকে লিমিট করতে না পারে, তাহলে শিবির সাধারণ শিক্ষার্থীদের নিয়ে সমুচিত জবাব দেবে। আর শিবির জবাব দেওয়া শুরু করলে ছাত্রদল পালানোর জায়গায় পাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সেই শক্তি আছে, তবে কিছু হেকমত আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সব জায়গায় পাওয়ার পলিটিক্স করতে হয় না, সব জায়গায় পাওয়ার দেখাতে হয় না, আর সব জায়গায় পাওয়ার দেখিয়ে টিকে থাকাও যায় না, যেহেতু শিবির ক্ষমতাসীন ছাত্র সংগঠন না। এই জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির চাইলেই ছাত্রদলকে মারতে পারে, কিন্তু না মেরে ধৈর্য ধরছে, এটা শিবিরের চরম দূরদর্শিতার প্রমাণ। তো দর্শক, শাহবাগ থানায় ছাত্রদলের মবে যে নেতৃত্ব দিয়েছিল শহীদুল হল ছাত্রদলের সদস্য সচিব, আজকে সেই হলে তার নেতৃত্বে বা তার লোকজনেই আজকে হল সংসদের নেতৃবৃন্দের উপর প্রবোস্টের সামনে ন্যাক্কারজনক হামলা করেছে। যার ফলে যেহেতু দেখেন, এটা প্রশাসনের জন্য, পুরো বিএনপির জন্য একটা লজ্জা যে বিএনপি পন্থী প্রবোস্ট, বিএনপির প্রশাসন, ছাত্রদলের ছেলেরা বিএনপিকেও এখন গোনে না। এটাকে আরেকটু শুদ্ধ ভাষায় বলে, ছাত্রদলের ছেলেরা এখন বিএনপি বন্ধী শিক্ষকদের দুচে না। যার ফলে ছাত্র সংসদ নেতৃবৃন্দকে নিরাপত্তা দিতে ব্যর্থতার কারণে এবং যে কোনো একটা ঘটনার স্বাভাবিক সমাধানের একটা পদ্ধতি আছে, সেভাবে সমাধান করতে ব্যর্থ হওয়ার কারণে লজ্জায় বিএনপি প্রবোস্ট পদত্যাগ করেছে। আপনি চিন্তা করেন, ছাত্রদলের সন্ত্রাসীর কারণে যদি বিএনপির প্রবোস্টকে পদত্যাগ করতে হয় লজ্জায়, এটা পুরো বিএনপির জন্য, তারেক রহমানের জন্য একটা অশনি সংকেত। কারণ ছাত্রলীগের সন্ত্রাস যেরকম ধীরে ধীরে আওয়ামী লীগকে ডুবিয়েছিল, আওয়ামী লীগের প্রতি যে মানুষের ক্ষোভ, এগুলো অন্যতম কারণ ছিল ছাত্রলীগের লাগামহীন সন্ত্রাস। আবরার ফাঁকে হত্যাকাণ্ড আওয়ামী লীগ পতনের বীজ ববিত হয়েছিল। এখন ছাত্রদল ওইরকম লাগাম ছাড়া হয়ে যাচ্ছে, নিয়ন্ত্রণ করতে পারছে না। একবার শেখ হাসিনা ছাত্রলীগের অভিভাবকত্ব পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন রাগ হয়ে, যে আমি তোমাদের অভিভাবক না। এখন তারেক রহমান কি সে লজ্জা করবেন? তো দর্শক, বিচারহীনতার মাধ্যমে ছাত্রদলকে সেই লাগামহীন বেপরোয়া হওয়ার একটা সুযোগ দেওয়া হলো। কিন্তু দিস ইজ ঢাকা বিশ্ববিদ্যালয়। এখন ডাকসু আছে বলে শিক্ষার্থীরা কতটা নিরাপদে আছে। ডাকসুর মেয়াদ শেষ হলে তারপরে সাধারণ শিক্ষার্থীরা ফিল করবে যে শিবির ডাকসু ছিল, তারা কতটা নিরাপদ ছিল। ছাত্র দলের নির্যাতন কি কি ডাকসুর মেয়াদ শেষ হলে আপনারা দেখবেন। শিবিরের উপর নির্যাতন করবে, আমি শিওর সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতন করবে। আজকে দুইটা স্লোগান শুনলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। স্লোগান দুটি দিয়েছে ছাত্র শিবিরের মিছিল থেকে। একটি স্লোগান হচ্ছে ছাত্র দলের চেহারায় ছাত্রলীগ দেখা যায়, আরেকটি স্লোগান হচ্ছে জানিয়ে দে দিক বিদিক ছাত্রদল ছাত্রলীগ। এই স্লোগান দুটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ কেন উচ্চারিত হলো? ঢাবি শিবির হঠাৎ করে কেনই বা ছাত্র দলের বিরুদ্ধে এরকম একটি মিছিল বের করলো এবং এই স্লোগান দিল, সেই ভিডিওটা আমি আপনাদেরকে একটু দেখাবো এবং ওই বিষয়ে একটু ডিটেলস আলোচনা করব। তার আগে বাংলাদেশে আজকে একটি ভয়াবহ ঘটনা যেটি ঘটেছে এবং এটি অত্যন্ত হৃদয় বিদারক, মর্মান্তিক বটে। এই ঘটনা সম্পর্কে অল্প একটু আলোকপাত আপনাদের সামনে করা দরকার। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন তাজুল ইসলাম ছিল, জাতিসংঘ থেকে মানবাধিকার কমিশনের সদস্যদেরকে ডেকে এনে, বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গদেরকে ডেকে এনে, সাংবাদিকদেরকে ডেকে এনে তিনি আয়নাঘরের সন্ধান লাভ করেছিলেন। তার কিছুদিন পরে তো তাজুল ইসলাম চলে গেল, এখন নতুন যিনি আসছেন তিনিও নতুন আরেকটি আয়নাঘরের সন্ধান পেয়েছেন, গুমঘর, রাজধানীর উত্তরায় র্যাবের একটি কার্যালয়ের ভিতরে। সেখানে পূর্বের মতোই কিভাবে সেই আয়নাঘরের যে ছোট ছোট রুমগুলো সেগুলো তারা বন্ধ করে দিয়েছে, চিহ্ন পর্যন্ত মুছে দিতে চেয়েছে। অথচ সেইটা তারা ওখানে গিয়ে বুঝতে পেরে, এতদিন হয়তো অনেকেই ভাবতো তাজুল ইসলাম জামাত করে, তিনি জামাতের লোক এই জন্য এটা করছে। বিএনপি সরকারও কিন্তু এটার প্রতি এত বেশি উৎসাহ দেখাচ্ছিল না, কিন্তু এই নতুন চিফ প্রসিকিউটর তিনি গিয়ে সেটা বের করেছেন খুঁজে। আমরা অল্প একটু দেখাই যে রুমগুলোর কি অবস্থা, একটু দেখুন। সাধারণত বাড়ির যে রুমগুলো আমরা করে থাকি সেরকম একটি বা দুটি রুমের ভিতরে 10টি সেল করা হয়েছে। এগুলোর যে আয়তন, এই যে দেখুন, এই যে ছোট্ট একটি, এখানে যদি আমরা দেখাই, এখানে একজন মানুষ এর ভিতরেই কিন্তু তার মাসের পর মাস কেটে গেছে এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 3জন বিচারপতি তারা এসেছেন। এই যে মানে নির্যাতনের যে বর্ণনা আজকে এখানে চিফ প্রসিকিউটর দিয়েছেন, সেখানে দুটি বিষয় এসেছে। এক হচ্ছে ওই সময় নির্যাতন করা হয়েছে, আরেকটি হচ্ছে আলামত নষ্ট করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এই যে আয়নাঘরের সন্ধানটা মিলল, প্রথম আলো প্রথমে এটাকে রিপোর্ট করলো যে তথাকথিত আয়নাঘরের সন্ধান। দেখুন, এরপরে যখন তুমুল প্রতিবাদ শুরু হলো বিশিষ্ট ব্যক্তিবর্গদের কাছ থেকে, এমনকি ফাহাম আব্দুল সালাম পর্যন্ত একটি ফেসবুক পোস্ট দিলেন, তারপরে জুলকারনাইন শায়ের লিখলেন, তারপরে এই প্রথম আলো। এদেরকে আসলে গালি দেবার ভাষা আমাদের জানা নাই। আমার ভাই ও বোনেদের ভিতরে যদি কেউ গালি জানেন তাহলে দিয়ে যাইয়েন। অল্প কিছুক্ষণ পরেই সেই তথাকথিত শব্দটা তুলে দিয়েছে ঠিকই, কিন্তু ওই আয়নাঘর বা গুমঘর ওই শব্দটাকে দেখেন ইনভার্টেড কমার ভিতরে ভরে দিয়েছে। এরা এত বড় শয়তান, এত বড় মাদার, আর বললাম না বাকিটুকু। এদের জন্ম হয়েছে অন্য কোনো জায়গা থেকে, অন্য কোনো বীজ দিয়ে এদের জন্ম হয়েছে। কোনো মানুষের দ্বারা এদের জন্ম হয়েছে কিনা আমার জানা নাই। ফাহাম আব্দুল সালাম ভাই বলেছেন যে ওরা তখনই এই আয়নাঘরকে তথাকথিত না বলে আয়নাঘর বলবে, গুমঘর বলবে বা টর্চার সেল বলবে, যখন এই মতি আর মাহফুজ, এই দুই হারাম খোরকে ওর ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে। ওর ভিতরে ঢুকিয়ে বছরের পর বছর যখন রাখা হবে, যেরকম রাখা হয়েছিল আরমানকে, যেরকম রাখা হয়েছিল আমান আজমিকে, আরো হাজার হাজার মানুষকে যেভাবে এখানে গুম করে রাখা হয়েছিল, ওদেরকে এরকম না রাখা পর্যন্ত ওরা কোনোদিন এটা বুঝবে না। সেনাবাহিনীর একজন চৌকস অফিসার, তিনি যখন জেনে গিয়েছিলেন পিলখানা হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত, তার কাছে রেকর্ড চলে এসেছিল। সেই রেকর্ড চলে আসার পরে এই জাহিদকে হ্যান্ডকাপ পরিয়ে 16টি গুলি করে হত্যা করেছিল মনিরুল, ডিবির ওই কুখ্যাত মনিরুল। জাহিদকে জঙ্গি আখ্যা দিয়ে এই ঘটনাকে আড়াল করেছিল এই প্রথম আলো ডেইলি স্টার।
প্রথম আলো পত্রিকা আমরা বন্ধ করতে বলি না, ডেইলি স্টার পত্রিকা আমরা বন্ধ করতে বলি না, পত্রিকা যদি বন্ধ করার দরকার নাই, ওইখানে একজন সৎ, যোগ্য এবং বাংলাদেশপন্থী প্রশাসক বসিয়ে দেওয়া হোক, অডিটর নিয়োগ দেওয়া হোক। কোথা থেকে টাকা আসে, অর্থের উৎসটা কোথায়, ওর অর্থের কানেকশনটা কোথায়, কোন জায়গা থেকে ওর অর্থ আসে, ওর সার্ভার রুম কোথায়, এগুলো সব অডিটর নিয়োগ দিয়ে এগুলো বের করা হোক। তদন্ত করা হোক এদের বিরুদ্ধে, কোন কোন জায়গা থেকে এদের ফান্ড আসে, কার কথা মতো এরা চলে, কার ডক্টরিন অনুযায়ী এই দুটি পত্রিকা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে, এরা কার এজেন্ডা এখানে বাস্তবায়ন করতে চায়। ওই যে মিছিলের কথা বলেছিলাম, সেই মিছিলটা আগে একটু শুনুন, তারপরে পিছনের কাহিনীটা আপনাদেরকে বলছি। এই মিছিলটা হয়েছে মূলত আজ ছাত্রদল শহীদুল্লাহ হলে ছাত্র শিবিরের সাথে হল প্রভোস্টের বৈঠক চলাকালীন সময়ে গিয়ে হামলা করেছে ছাত্রদল। যেহেতু হল প্রভোস্ট এখন ছাত্রদলের তাদের নেতা, তাহলে তারা এই হামলাকে যখন মোকাবেলা করতে পারে নাই, ট্যাকেল দিতে পারে নাই, এই ব্যর্থতার অজুহাতে হল প্রভোস্ট তিনি পদত্যাগ করেছেন। এখন কেন হামলাটা করলো? শহীদুল্লাহ হলের জিএস ইব্রাহিম খলিল, এই ছেলেটির হলে তার এলাকা থেকে দুজন কওমি পড়ুয়া মাদ্রাসা ছাত্র তার রুমে আসে, তার মায়ের পূর্ব পরিচিত, মায়ের পক্ষের আত্মীয়। এখন আপনারা যারা ঢাকায় থাকেন, এলাকা থেকে লোকজন আসলে পরে কি বলে দেন যে না আমার এখানে থাকা যাবে না, ইব্রাহিম খলিল সেই কাজটি করেছে। আর ওই দুই কালপ্রিট যে কওমি, এই হারামজাদাগুলো মাইক পাইলে পরে মহিলাদের বিপক্ষে ওয়াজ করবে আর সুযোগ পাইলে পরে পুরুষদের সাথে সমকামিতা করবে। এই দুটোরে শাহবাগের মোড়ে এনে একেবারে ঝুলিয়ে দিতে হবে। ওরা ইসলামের 12টা বাজাই দিল এই হারামজাদাগুলো। ইব্রাহিম খলিলের রুমে আসছে কওমি মাদ্রাসার ছাত্র দুটোই, ওদেরকে রেখে ইব্রাহিম খলিল পরের দিন ক্লাসে করতে গেছে, ক্লাস থেকে ওই পথ দিয়েই আর একটা ট্যুরে চলে গেছে, এদের সাথে কোনো যোগাযোগ নাই। আর ওরা পরের দিন ওখানে থেকে ফোন দিয়েছে যে ভাই আমরা চলে যাচ্ছি, ডাক্তার দেখানোর জন্য আসছিলাম, ডাক্তার দেখানো শেষ, এখন চলে যাচ্ছি। ঠিক আছে যাও। এদের সাথে কিন্তু আর কোনো দেখা নাই ইব্রাহিম খলিলের। এরপরে কি হয়েছে, এইখানে তারা সমকামিতা করতে যে ইব্রাহিম খলিলের যে রুমমেট তার হাতে ধরা পড়েছে। ধরা পড়ার পরে সে ওই দুজনের ভিডিও করেছে, আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে, ভিডিও করেছে। এখন ভিডিও করার পরে তার তো এই যে রুমমেট, এর তো দায়িত্ব ছিল যে যেহেতু সে জিএস ওই হলের এবং ওই রুমের রুমমেট, তার আত্মীয়, তাকে জানানো উচিত ছিল না যে ভাই আপনার যে আত্মীয় আসছে তারা এই দুজন এই অবস্থা। তাইলে তো ইব্রাহিম খলিল এখানে ব্যবস্থা নিতে পারতেন, তিনি তা জানান নাই। 27 তারিখ, 28 তারিখ, 29, 30, 31, 1 তারিখে এই রুমমেট ছাত্র দলের মাধ্যমে এই ভিডিও পাবলিশ করেছে। তাহলে উদ্দেশ্যটা কি? এই ইব্রাহিম খলিলের যে রুমমেট ছিল, এই কালপ্রিটও কম কালপ্রিট নয়, এই দুজনের কাছ থেকে টাকা খেয়েছে, টাকা খেয়ে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। ছাত্র দলের নেতারা যখন জেনে গেছে তখন হয়তো বলেছে যে আমার আরো কিছু টাকা দাও, তাহলে তোমাদেরকে একটা ভিডিও দেবো, দিয়েছে। এইটাকে ধরা হোক, এইটাকে ধরলে পরে আসল ঘটনা বেরিয়ে আসবে। কেন ও 5 দিন এটা গোপন রাখলো আর ইব্রাহিম খলিলকে কেন জানালো না? যাই হোক, এরপর ইব্রাহিম খলিল যখন এটা শুনেছে তাকে ফাঁসানো হচ্ছে, বলা হচ্ছে শিবিরের রুমের সমকামিতা, অর্থাৎ ছাত্র শিবির সমকামী। যাই হোক, ছাত্র শিবির এবার ওই প্রভোস্টের কাছে গিয়ে সিসিটিভির ফুটেজ চাইছে। এখন এই সিসিটিভির ফুটেজ আনতে গেলে তো ছাত্র দলের ইস্যু শেষ, অত কোনো ইস্যু নেই। ছাত্র দলের তো এখন রাজনীতি করার কোনো ইস্যু নেই। বাংলাদেশ চলচ্চিত্রে শিল্পী সমিতির একজন সদস্য যিনি মেকআপ ম্যান বাবুল, এই বাবুল মেকআপ ম্যানদের কাজ কি? মহিলাদেরকে মেকআপ করিয়ে দিয়া চলচ্চিত্রের নায়িকাদের। এখন ওর দাঁড়িয়ে আছে, ও কোনো একটা অনুষ্ঠানে একটা মেয়ের সাথে নেচেছে, ওদের কাজই তো এটা। ছাত্র দলের ছেলেপেলে কি করেছে, এই ভিডিওটাকে ছেড়ে দিয়েছে কিভাবে? জামাতের উপজেলা আমির মেয়ে সহ কট। এবার বাবুল তো সরাসরি এসে লাইভে এসে, ফেসবুক লাইভে এসে তুলোধনা করলো যে তোরা আমার তো কোনো সমস্যা নেই, কারণ আমি এটাই করি, এটা আমার এটা ভাইরাল হলেই কি আর না হলে কি, তা আমার কথাই বলছি, আমি তো জামাতের কেউ না, আমি তো শিল্পী সমিতির সদস্য, আমি মেকআপ ম্যান, আমি মেয়েদের সাজায় বেড়াই, তাহলে ওখানে জামাতের নেতাদের আনার দরকার কি? আবার এই কয়দিন আগে এই যে টেকনাফ উপজেলায় আওয়ামী লীগের সাবেক সহসভাপতি, ইয়া বড় দাড়ি, তারপরে মাথায় টুপি, জুব্বা পরা, ইয়াবা সহ ধরা পড়লো, তার কোচের ভিতর থেকে ইয়াবা বের করলো, ইসলামী ব্যাংক থেকে চাকরি চলে গেছে, এরকম কিছু ছেলেপেলে দেখলাম, সেটা শেয়ার দিয়েছে তারা চিটাগাং কেন্দ্রিক, এরা শেয়ার দিয়েছে যে জামাতের উপজেলা আমির গ্রেপ্তার। বাস ছাত্র দল এবং বিএনপি ওইটা সমানে পোস্ট দেওয়া শুরু করলো। পরে তো ফ্যাক্ট চেকার এবং ওই যে দা ডিসেন্ট, তারপর ইত্তেফাক, ওরা আবার ওইটা করেছে, ওরা আবার ওইটা প্রমাণ করেছে যে না আসলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি সে। এই হলো অবস্থা। তো যাই হোক, ওরা চিন্তা করলো যে এখন যদি সিসিটিভির ফুটেজ নেয় তাহলে তো আমাদের ইস্যু শেষ, রাজনীতি করতে পারবো না শিবিরের বিরুদ্ধে। তখন তারা যে ছাত্র শিবিরের উপরে এবং প্রভোস্টের উপরে একসাথে আক্রমণ চালিয়েছে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে। তারই প্রতিবাদে ঢাবি ছাত্র শিবির তারা তাৎক্ষণিক একটি প্রতিবাদ সমাবেশ করেছে, মিছিল করেছে। সেই মিছিল থেকে এই স্লোগানটি উচ্চারিত হয়েছে। কারণ এই স্লোগানের তো সত্যতা আছে, আমরা তো সারা দেশে দেখতে পাচ্ছি ছাত্রদল এবং ছাত্রলীগের চরিত্র ক্রমান্বয়ে এক কাতারে এসে দাঁড়াচ্ছে। জানি না আমরা ছাত্রদলের শুভবুদ্ধির কবে উদয় হবে, ছাত্রদল কবে ছাত্রদল হবে, ছাত্রলীগের চরিত্র ছাত্রদলের ভিতর থেকে কবে বের করে তারা ছাত্রদল হবে, আমরা সেইটা দেখার জন্য অপেক্ষা করছি। দর্শক আশা করি সবগুলো ভিডিওই দেখেছেন এবং সকল বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে আপনারা শুনেছেন। তো প্রত্যেকটি বিশ্লেষকের বিশ্লেষণগুলো শোনার পরে আপনারা কি জানলেন, বুঝলেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আজকের এই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেল আপনারা নতুন হন, প্রতিনিয়ত এ ধরনের গরম গরম খবরগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ইতিমধ্যে যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই,
আল্লাহ হাফেজ।